ড্রামা শুরুতে দেখানো হয় দ্য টেল অফ ওয়াটার ইউটোপিয়া মুভির জন্য ভয়েস আর্টিস্টের অডিশন চলছে। এখানে গল্পের ফিমেল লিড ইয়ান ও তার দুই বন্ধু ইয়াও ইয়াও ও লিনের সাথে অডিশন দিতে যায়, কারণ ইয়ান হলো একজন ভয়েস আর্টিস্ট। ভেতরে ঢোকার সময় ওর এক সিনিয়রের সাথে ওর দেখা হয়ে যায়, যে কিনা ইয়নকে অনেক হিংসে করত, আর সে এখানে কাজ করে। ইয়ানের দক্ষতা দেখে যা তার ওপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর একটু পর আবারও ওর ইন্টারভিউ নেওয়ার কথা বলে। অন্যদিকে এই মুভির প্রেসিডেন্ট ম্যাংকে দেখানো হয়। ম্যাং খুব ফেমাস একজন প্রডিউসার এবং কনসেপ্ট পিকচার কোম্পানির সিইও। ওর কাছে ইয়ানের ভয়েস রেকর্ডিংটি পাঠানো হয়, যেটা ওর কাছে খুব ভালো লাগে। এরপর ইয়ানকে যখন দ্বিতীয়বার অডিশনের জন্য ডাকা হয়, এ সময় ওর সিনিয়র ইচ্ছে করে একটি ভয়ঙ্কর ভিডিও ছেড়ে দেয়। ইয়ন ভয় পেয়ে যায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয় যেখানে ছোটবেলায় ইয়ানের সাথে ভয়ঙ্কর কিছু হয়েছিল। তখন থেকে ইয়ান একটি কঠিন রোগে ভুগছে, আর এই রোগটি শুরু হয় যখন সে কোনো কিছু দেখে ভয় পায় এবং সে ঘুমের ঘোরে হাঁটতে শুরু করে, আর এর ঠিক 10 ঘন্টা পরে ও হুঁশে আসে। ওর এই অবস্থা দেখে ওর বন্ধুরা ওকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে ইয়ান ডাক্তারের কাছে ছিল। ডাক্তার ইয়ানকে ঠিক করার সব উপায় অবলম্বন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তখন ডাক্তার বলে, মানুষ তার প্রিয়জনের কাছে থাকলে তার অসুখ তাড়াতাড়ি সেরে যায়। এখন তুমি যার কাছে নিরাপদ ফিল করবে সেই হয়তো তোমার অসুখ ঠিক করতে পারবে, তাই তুমি তাড়াতাড়ি তোমার ট্রু লাভকে খুঁজে বের করো। অন্যদিকে দেখানো হয় ম্যাংয়ের নতুন মুভির প্রমোশনের জন্য একটি কনফারেন্স রাখা হয়। সেখানে ওর বড় ভাই সি গান গাচ্ছিল। ও খুব ফেমাস একজন অ্যাক্টর ও সিঙ্গার, কিন্তু কোনো এক কারণে ওরা দুজন একে অপরকে সহ্য করতে পারে না। অন্যদিকে আমরা জানতে পারি ইয়ান শিয়ার অনেক বড় ফ্যান ছিল। ইয়ান শিয়ার গান শুনতে এসেছিল, কিন্তু টিকিট না থাকার কারণে সে ভিতরে ঢুকতে পারে না। কনফারেন্সে মুভির নায়ক ইমিংকে ডাকা হয় কিছু বলার জন্য। তার সাথে ম্যাংয়ের ব্যবসায়িক দ্বন্দ্ব থাকার কারণে তাকে শিক্ষা দেওয়ার জন্য ইমিং শরীর খারাপের বাহানায় মুভি করবে না বলে জানিয়ে দেয়, আর সে এই কাজটা করেছে যাতে মুভির রেট কমে যায়। তখন ম্যাং তার দণ্ডের প্রতিশোধ হিসেবে তার অ্যাসিস্ট্যান্টকে কানে কিছু বলে আর নিজে স্টেজে যায়। তখনই ইমিং এর এক ফ্যান ওর গায়ে পানি ছুঁড়ে মারে। তখন মেয়েটি বলে, তুমি তো ইমিংকে কোনো স্পেশাল ট্রিটমেন্টই দাওনি, সাথে পেমেন্ট ডাবল করনি, ও কেন তোমার মুভি করবে? তখন ম্যাং বলে, হ্যাঁ ঠিক এই কারণেই ইমিং আমাদের সাথে কাজ করবে না, যেহেতু সে এই কন্ট্রাক্টটি বাতিল করতে চাচ্ছে এবং আমি তাতে পুরো সমর্থন দিচ্ছি। আসলে এটা ম্যাং এর চাল ছিল, যাতে সবাই এটা জানতে পারে ইমিং এর কাছে কাজের চেয়ে ডিমান্ডের চাহিদা বেশি, তাই অন্য কোনো কোম্পানি তার সাথে কাজ করতে চাইবে না। সেখানে ম্যাং এর প্ল্যান অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট জুন মেয়েটিকে ভাড়া করেছিল। তো ম্যাং এর কোটটি পানিতে ভিজে যাওয়ার কারণে ওকে বাধ্য হয়ে ওর ভাইয়ের মতোই কাপড় পরতে হয়, যেটা ওর মা ওর জন্য পাঠিয়েছিল। সে যখন হল থেকে বের হচ্ছিল, ওর ফ্যানরা ওকে দেখে দৌড়াতে থাকে। সেখানে ইয়ানও ছিল, আর এত মানুষকে ওর দিকে আসতে দেখে ও ভয় পেয়ে স্লিপ ওয়ার্কিং করতে থাকে। একটু সামনে যাওয়ার পর ম্যাং ওকে এভাবে দেখতে পায়। ইয়ান যখন পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ম্যাং ওকে ধরে ফেলে আর ইয়ান ওর কোলে ঘুমিয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা ইয়ানকে ওর বান্ধবীর সাথে ওর ক্যাফেতে দেখতে পাই। ওর বন্ধুরা অবাক হয়ে ডাক্তারকে বলছিল এই প্রথমবার ইয়ান এত তাড়াতাড়ি হুঁশে আসলো, এর মানে কি ও এবার ঠিক হতে পারবে? কিন্তু ইয়ান শুধু লোকটাকে পেছন দিক থেকেই দেখেছে, চেহারা দেখেনি। এ সময় ইয়াও ইয়াও সোশ্যাল মিডিয়ায় শির ছবি দেখে অবাক হয়, কারণ ইয়ানকে যে লোকটি বাঁচিয়েছিল সে ঠিক শির মতোই কাপড় পরেছিল, যার কারণে ওরা ভেবে নেয় ইয়ানকে শিই বাঁচিয়েছে। তখন ইয়াও ইয়াও বলে, যেভাবেই হোক তোমাকে শির সাথে মেলাতে হবে, ওর কাছে থাকলেই তুমি সুস্থ হয়ে যাবে। ও যাওয়ার সময় ইয়ানের খাতায় লিখে দিয়ে যায়, হাউ টু স্লিপ উইথ শি। এটা দেখে ইয়ান অবাক হয়ে যায়। অন্যদিকে ম্যাং ইয়ানের কথাই ভাবছিল। ওর মনে হচ্ছিল ও এই মেয়েটিকে আগে কোথাও দেখেছে। এরপর ম্যাং শিকে তার মুভিতে কাস্ট করার জন্য ভাবছিল। তখন জুন শিয়ের ব্যাপারে ম্যাংকে ইনফরমেশন দেয়, বলে আপনার ভাই একটি ফেক অ্যাকাউন্ট চালায় যেখানে ও শুধু জিয়ান নামের এক মেয়েকে ফলো করে। মেয়েটি সেখানে নিজের কণ্ঠের কবিতা আপলোড দেয়। ম্যাং ওকে এই মেয়েটির তথ্য বের করতে বলে। অন্যদিকে আমরা জানতে পারি জিয়ান নামের অ্যাকাউন্টটি আর কারণ নয় বরং ইয়ানের। এরপর শিকে দেখানো হয় তার মনটা অনেক খারাপ। ও তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি গান লিখতে পারছি না। এ সময় শি জিয়ানের কবিতা শুনলে ওর মনটা ভালো হয়ে যায়। অন্যদিকে ম্যাং দেখে শি প্রায় সব সময় জিয়ানের পোস্টে কমেন্ট করে, তাই সে নিজেও জিয়ানের কবিতা শুনতে থাকে। আর হাঁটতে হাঁটতে ইয়ানের ক্যাফের সামনে চলে আসে। এই সময় বৃষ্টি শুরু হলে
ইয়ান ওর জন্য ছাতা নিয়ে আসে। ম্যাং তো এক নজরে ওকেই দেখছিল। তখন ইয়ান তাকে বৃষ্টি থামা পর্যন্ত নিজের ক্যাফেতে বসতে বলে। ম্যাং এতে রাজি হয়ে যায়। প্রথমে তো ওরা সুন্দর করেই কথা বলছিল। যখন ইয়ানের গায়ে একটা বই পড়তে যাচ্ছিল তখন ম্যাং বইটি ধরে নেয়। ম্যাং ইয়ানের ক্যাফে থেকে একটি বইও কেনে। ইয়ান যখন র্যাপিং পেপার আনতে ভেতরে যায় এ সময় ও ইয়ানের নোটবুক দেখতে পায় যেখানে ইয়াও ইয়াও লিখেছিল হাউ টু স্লিপ উইথ শি। এটা দেখে ম্যাং ইয়ানকে ভুল বুঝে আর রেগে ওখান থেকে চলে যায়। ইয়ান ফিরে এসে ম্যাংকে না দেখে অবাক হয়। অন্যদিকে ম্যাং ওর ভাইয়ের সাথে দেখা করতে আসে আর সে জিয়ানের কবিতা ছেড়ে শিকে বলে আমার মুভিতে নায়ক হিসেবে কাজ করো, তাহলে এই মেয়েটির সাথে তুমি দেখা করতে পারবে। ও খুব তাড়াতাড়ি আমার মুভিতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করবে। এসব শুনে শি মুভিতে কাজ করতে রাজি হয়ে যায় আর এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে। এটা শুনে ইয়ান অনেক খুশি হয়ে যায়। তখন ইয়াও ইয়াও বলে আগামীকাল তুমি যদি ইন্টারভিউতে পাস করতে পারো তাহলে তুমি শিয়ার আশেপাশে থাকতে পারবে। পরের দিন ইয়ান ইন্টারভিউ দিতে আসে। তখন ইয়ান ওয়াশরুমে যায়। এ সময় ইয়াও ইয়াও শুনতে পায় জুন তার কলিগদের গল্প শোনাচ্ছিল। সে বলে একটা মেয়ে আমার জন্য অনেক পাগল ছিল কিন্তু আমি ওকে পাত্তাই দিতাম না, অনেক কষ্ট করে ওর থেকে পিছু ছাড়িয়েছি। এসব শুনে ইয়াও ইয়াও অনেক রেগে যায় কারণ ওই জুনের এক্স গার্লফ্রেন্ড ছিল আর কোনো এক কারণে ইয়াও ইয়াও ওকে ছেড়ে দিয়েছে। এরপর ম্যাং আসে ইয়ানের অডিশন নিতে। ও এখনো ইয়ানের ওপর রেগে ছিল। তখন ম্যাং ইয়ানকে জিজ্ঞাসা করে এখানে অডিশন দেওয়ার কারণ কি। ইয়ান তখন এখানে শিয়ের নাম নেয় যেটা শুনে ম্যাং অনেক রেগে যায় আর এখানে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। পরের দৃশ্যে ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট জুন জিয়ান নামের আইডির খবর নিতে নিতে ইয়ানের বাসায় চলে আসে। ইয়ানকে দেখে জুন অনেক অবাক হয়। যেহেতু ওদের মধ্যে আগে থেকেই ঝগড়া লেগেছিল সেহেতু বিষয়টা অনেক খারাপ ছিল, কিন্তু ম্যাং ইয়ানকে ভয়েস আর্টিস্ট হিসেবে রাখতে চাচ্ছিল কারণ ও গেলেই তো শি ওর মুভিতে কাজ করবে। প্রথমে তো ইয়ান রাজি হয় না, তারপর সে শর্ত রাখে যে ও আজই শিয়ের সাথে দেখা করতে চায়। ম্যাং না চাওয়া সত্ত্বেও ওর কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আজকে ম্যাং ও শিয়ের মায়ের জন্মদিন ছিল। তাদের মা চায় তার দুই ছেলেই তাড়াতাড়ি বিয়ে করে নিক। উনি যখন ম্যাং এর সাথে ইয়ানকে দেখে তখন সে তাড়াতাড়ি করে জুনের সাথে কথা বলতে যায়। সে জুনকে বলে যেভাবেই হোক ম্যাং ও ইয়ানকে তোমাকে এক করতে হবে। এরপর ইয়ান উপরে যায় শিয়ের সাথে দেখা করতে। এ সময় ও কবিতা প্র্যাকটিস করছিল। তখন কবিতাটি শি শুনেই বুঝতে পারে ও জিয়ান। আর এখানে ইয়ান জানতে পারে ওর পছন্দের অ্যাক্টর ওকে ফলো করে, যার ফলে ও অনেক খুশি হয়ে যায়। এখানে ইয়ান শিকে নিজের রোগের ব্যাপারে বলে। ইয়ান তখন শিকে বলে তুমি একমাত্র আমাকে ঠিক করতে পারবে, তাই আমি তোমার সাথে সময় কাটাতে চাই। আর এসব শুনে শি ওকে ভুল বোঝে আর রেগে ওখান থেকে চলে যায়। এতে ইয়ানের মন খারাপ হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি ইয়াও ইয়াও ইয়ানকে সান্ত্বনা দেয়। সে বলে আমি সবকিছু সামলে নিব। তারপরের দিন ইয়াও ইয়াও জুনের সাথে দেখা করতে যায় আর বলে ইয়ান এক সপ্তাহে তোমাদের কন্ট্রাক্ট পেপারে সাইন করবে। শর্তটি হচ্ছে শিকে ইয়ানের আশেপাশে রাখতে হবে। কিন্তু জুনের মাথায় অন্য এক আইডিয়া চলছিল। সে ইয়াও ইয়াও এর শর্তে রাজি হয়ে যায়। এরপর জুন ইয়ানকে নিয়ে যায় ম্যাং এর মায়ের সাথে দেখা করাতে। তখন ম্যাং এর মা বলে আমি আমার ছেলের জন্য কেয়ারটেকার খুঁজছি, কিন্তু ইয়ান ভাবছিল উনি হয়তো শিয়ের কথা বলছে তাই ও চুক্তিতে সাইন করে দেয়। আসলে ও জানেই না যে ও 2 মাসের জন্য ম্যাং এর কেয়ারটেকার হয়ে গেল। এরপর ও ম্যাং এর বাসায় যায়। ও এটা শিয়ের বাসা ভেবে খুব সুন্দর করে পরিষ্কার করতে থাকে। এরপর যখন ম্যাং বাসায় ফিরে নিজের কাপড় চেঞ্জ করছিল তখন ইয়ান তাকে চেঞ্জ করতে দেখে শি ভেবে লজ্জা পাচ্ছিল আর লুকিয়ে লুকিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ম্যাং ওকে দেখে ফেলে আর ওরা একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর ম্যাং ওর মাকে ফোন করে ইয়ানকে কাজ থেকে বের করতে বলে, কিন্তু ওর মা ওকে উল্টে ব্ল্যাকমেল করে, বলে তুমি যদি ইয়ানকে কাজ থেকে বের করে দাও তাহলে আমি তোমার ছোটবেলার খালি গায়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। এটা শুনে ম্যাং তার মায়ের কথা মেনে নেয়। অন্যদিকে ইয়ান ফোন করে ইয়াও ইয়াওকে সবকিছু বলে। সে আরো বলে আমি যদি এখন কাজ ছেড়ে দিই তাহলে আমাকে 10 লাখ ইয়ন জরিমানা দিতে হবে। এরপর ম্যাং ওকে কাজে রাখতে রাজি হয়ে যায়, তবে অনেকগুলো শর্ত রাখে আর এর একটি শর্ত ভাঙলে ইয়ানকে 5000 ইয়ন দিতে হবে। অন্যদিকে ইয়াও ইয়াও গিয়ে জুনকে শিক্ষা দেয় ইয়ানকে ম্যাং এর কেয়ারটেকার বানানোর জন্য। এর পরের দৃশ্যে আমরা দেখি ইয়ান ম্যাং এর কোম্পানিতে ভয়েস আর্টিস্ট হিসেবে জয়েন করেছে। অন্যদিকে শিন নামের এক নায়িকা ম্যাংকে পছন্দ করে। সে লিফটের মধ্যে ম্যাং এর কাছে যাওয়ার চেষ্টা করলে ঠিক তখনই ইয়ান সেখানে চলে আসে। ইয়ান সেখান থেকে চলে যেতে চাইলে
ম্যাং তাকে কাছে টেনে নেয় আর এমন অভিনয় করে যেন ওরা লাভার। এসব দেখে শিন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ও চলে যেতেই ম্যাং ইয়ানকে লিফট থেকে বের করে দেয়। তখন ইয়ান অনেক রেগে যায় কারণ ম্যাং তাকে ইউজ করেছে। এর পরের দৃশ্যে শি তার ডাক্তারের কাছে যায় যে কিনা ইয়ানেরও ডাক্তার। এ সময় ওর ইয়ানের কথা মনে পড়ে যায় আর ডাক্তারকে স্লিপ ওয়ার্কিং রোগ সম্পর্কে জিজ্ঞাসা করে। অন্যদিকে জুন ইয়াও ইয়াওয়ের সাথে কাজের বাহানায় দেখা করতে যায়। আসলে ও ইয়াও ইয়াওকে জিজ্ঞাসা করতে এসেছিল কেন সে তাকে ছেড়ে দিল। তারা তো একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু ইয়াও ইয়াও তাকে কিছু বলে না, উল্টে তাকে ধারাতে থাকে। ঠিক তখনই এখানে ইয়াও ইয়াওয়ের ছেলে জু চলে আসে। ও জুনকে দেখে বলে, আপনি আমার মায়ের সাথে ঝগড়া করছেন কেন? তখন জুন ইয়াও ইয়াওকে জিজ্ঞাসা করে, ও কি আমার ছেলে? তখন ইয়াও ইয়াও বলে, না, ও তোমার ছেলে না, আর ওকে তাড়িয়ে দেয়। এরপর শি ইয়ানের কাছে মাফ চায় তাকে ভুল বোঝার জন্য। ডাক্তারের সাথে কথা বলার পর ও ইয়ানের রোগের ব্যাপারে বুঝতে পেরেছে আর এবার ইয়ানের সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরে ইয়ান ওর বন্ধুদের সাথে সেলিব্রেট করেছিল কারণ শি তার বন্ধু হয়ে গেছে বলে। তখনই ম্যাং এসে এসব দেখে ফেলে আর বেশি শব্দ করার জন্য ও 5000 ইয়ন জরিমানা করে। কিন্তু ইয়ানের কাছে এত টাকা না থাকার কারণে ও লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করার কথা ভাবে। পর ইয়ান ওয়াশরুমে লাইভ করতে আসে, এতে বাইরে শব্দ যাবে না তাই। তখনই ওখানে ম্যাং চলে আসে গোসল করার জন্য। ও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়, কিন্তু লাইভ অন থাকার কারণে ম্যাং এর গোসল করা লাইভ চলছিল। তখন ইয়ানের মনে পড়ে যে ও তো ফোনটা ভেতরেই রেখে চলে এসেছে, তাই ও লুকিয়ে লুকিয়ে ফোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাং ওকে দেখে অনেক রেগে যায়। তখন ইয়ান বলে, আমি কিছু দেখিনি। এটা বলে ও দৌড়ে ওখান থেকে চলে যায়। তখন ম্যাং রেগে ওকে বাসা থেকে বের করতে চাচ্ছিল, তবে মায়ের কারণে এটাও করতে পারবে না, তাই ও ইয়ানকে ভয় দেখানোর কথা ভাবে যেন ও নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ইয়ান সাপ তেলাপোকা এসবে ভয়ই পায় না, তাই ম্যাং রাতের বেলায় হঠাৎ ঘরের সব লাইট অফ করে দেয় আর এই সময় ভয়ঙ্কর এক পুতুল দেখে ইয়ান ভয় পেয়ে স্লিপ ওয়ার্ক করতে থাকে। এটা দেখে ম্যাং অনেক অবাক হয়। ইয়ান যখন পড়ে যাচ্ছিল তখন ম্যাং ওকে ধরে নেয় এবং ওর কোলেই ঘুমিয়ে পড়ে। ম্যাং এসব দেখে ভয় পেয়ে যায় এবং ডাক্তারকে ফোন করে, তাকে এ ব্যাপারে বলে। ডাক্তার ওকে রোগীর জামাকাপড় লুজ করতে বলে যেন ও শ্বাস নিতে পারে। এরপর ম্যাং ওকে হুশে আনতে সিপিআর দিতেই যাচ্ছিল, তখনই ইয়ান হুশে চলে আসে আর এই অবস্থায় দুজনই ওয়াকওয়ার্ড ফিল করে। অন্যদিকে ইয়ান ভাবে শিয়ার কোট তার গায়ে ছিল বলে ও এত তাড়াতাড়ি হুশে এসেছে। এরপর ম্যাং ওকে জিজ্ঞাসা করে ওর কি হয়েছিল। তখন ইয়ান ওকে নিজের অসুখের ব্যাপারে বলে। এটা শুনে ম্যাং এর অনেক খারাপ লাগে আর ও ওর কাজের জন্য সরি বলে, এমনকি ওর জরিমানা মাফ করে দেয়। এটা শুনে ইয়ান অনেক খুশি হয়ে যায়। পরের দিন আমরা দেখি ইয়ান বাসায় একটি পেট হাঁস নিয়ে আসে। এটা দেখে তো ম্যাং অনেক রেগে যায়। এই হাঁস আবার পুরো ঘরে লাফালাফি করছিল। ওকে ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওরা কিস করে, যার ফলে ওরা দুজন খুব লজ্জা পায় আর এটা তাদের দুজনেরই প্রথম কিস ছিল। তখন ম্যাং ইয়ানের কথা ভাবতে থাকে। তখন সে ভাবে, আমি কি ইয়ানকে পছন্দ করতে শুরু করেছি? সে বলে, না না, এটা হতে পারে না, ও তো শিকে পছন্দ করে। পরের দিন ম্যাং অফিসে যাওয়ার পর জানতে পারে মিস্টার ইউ বিদেশ থেকে ফিরে এসেছে। মিস্টার ইউ হলো ম্যাং এর বাবার বন্ধু, সাথে কোম্পানি শেয়ার হোল্ডার। উনি এসেই মুভিতে অনেক চেঞ্জ করতে শুরু করে। ম্যাং ওনাকে কিছুই বলতে পারে না। বাড়ি এসে ইয়াং দেখে ম্যাং মাতাল হয়ে পড়ে আছে। ইয়ান ওকে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে ম্যাং ওর কোলেই ঘুমিয়ে পড়ে। ম্যাংকে এতটা কাছ থেকে দেখে ইয়ান ওদের সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে আর অনেক খুশি হচ্ছিল। দেন নিজেকে সামলে বলে, এটা কি হচ্ছে আমার সাথে? পরের দিন ঘর পরিষ্কার করার সময় ইয়ান সেই ঘরে ঢুকে পড়ে যেখানে ম্যাং ওর বাবার স্মৃতিগুলো খুব যত্ন করে সামলে রেখেছিল। ইয়ান ওখানে পুরনো একটি ভাঙা সেলফ দেখে ওটাকে অকেজো ভেবে বাইরে ফেলে আসে। আসলে এই শেলফটা ম্যাং এর বাবা ওদের জন্য বানিয়েছিল। ম্যাং বাড়ি ফিরে শেলফটা দেখতে না পেয়ে ইয়ানের ওপর অনেক রেগে যায়। ও বাইরে এসে শেলফটা খুঁজতে থাকে, তবে পায় না। এ সময় ওর কাছে ওর মায়ের ফোন আসলে ওকে সেখানে যেতে হয়। অন্যদিকে ম্যাং আর শির বাবার ফিউনারাল হচ্ছিল। ওখানে সবাই বলাবলি করছিল, ওদের বাবা তো গত 20 বছর যাবত নিখোঁজ, আজ হঠাৎ করে ফিউনারাল হচ্ছে। ম্যাং যখন এখানে আসে তখন ও ওর মা ও শিয়ের ওপর চিৎকার করতে থাকে, কারণ ও বিশ্বাস করে ওর বাবা এখনো বেঁচে আছে। শি ওকে শান্ত করার চেষ্টা করে, ফলে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। অন্যদিকে ইয়ানের সিনিয়র আজকে ওকে ভয় পাইয়ে দেয়, ফলে ও ভয় পেয়ে স্লিপ ওয়ার্ক করতে থাকে। সবাই অবাক হয়ে ওকেই দেখছিল। তখন ইয়াও ইয়াও শিকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন। ঠিক এমন সময় ম্যাং কোম্পানিতে আসে আর ইয়ানকে এই অবস্থায় দেখে ও
ইয়ানকে কোলে তুলে নিজের অফিসে নিয়ে আসে। ম্যাংয়ের সাথে থাকার ফলেই ও ঘুমিয়ে পড়ে। তখনই শি চলে আসে, ইয়ানকে জড়িয়ে ওর কপালে কিস করে, যেটা দেখে ম্যাংয়ের খুব খারাপ লাগে। শি ম্যাংকে সাইডে নিয়ে এসে বলে আমাদের উচিত না মায়ের সামনে লড়াই করা। এতে ম্যাং ওর কথায় রাজি হয়ে যায়। শি বলে আজ তুমি ইয়ানের জন্য অনেক চিন্তিত ছিলে? তখন ম্যাং বলে হ্যাঁ, কারণ আমরা রুমমেট। ম্যাং বলে কেন, তোমরা দুজন কি কাপল? তখন শি বলে খুব তাড়াতাড়ি হতে চলেছি, কারণ আমি ইয়ানকে পছন্দ করি। এটা শুনে ম্যাংয়ের মন ভেঙে যায়, কারণ ও নিজেও ইয়ানকে পছন্দ করে। এরপর শি ইয়ানকে ক্যারিওকে রুমে নিয়ে আসে। এরপর শি একটি গান গায়। ইয়ান ওকে এই গানের কাহিনী জিজ্ঞাসা করলে শি বলে এই গল্পটা হচ্ছে দুইজন ভাই যারা এক সময় একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু একদিন ছোট ভাই হারিয়ে যায়। তাদের বাবা ছোট ভাইকে খুঁজতে গিয়ে আর কখনো ফিরে আসেনি। তখন থেকেই দুই ভাই একে অপরকে দোষ দিয়ে আসছে। বড় ভাই বলে বাবা যদি ছোট ভাইকে খুঁজতে না যেত বাবা কখনোই হারাতো না, আর ছোট ভাই বলে বড় ভাই ইচ্ছে করেই তাকে ফেলে গেছে, আর ও আমাকে না ছাড়লে আমি হারাতাম না। এসব শুনে ইয়ান বুঝতে পারে এটা ওদের দুই ভাইয়েরই কাহিনী। অন্যদিকে ম্যাং মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে। ইয়ান বাসায় এসে ওকে এই অবস্থায় দেখে ওর রুমে নিয়ে যায়। ম্যাং তো বাচ্চাদের মতো আচরণ করছিল আর শির মতো ওর কপালে কিস করে দেয়। ইয়ান অবাক হয়ে ওকে জলদি দূরে সরিয়ে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে ম্যাংয়ের যখন গত রাতের ঘটনা মনে পড়ে তখন ও খুব লজ্জা পেয়ে যায়। ইয়ান ওর বাবার বানানো শেলফটা ফিরিয়ে এনেছিল। এটা দেখে ম্যাং ওকে সরি বলে গতকাল ওর ওপর চিৎকার করার জন্য। অন্যদিকে আজকে মুভির স্পন্সর পার্টি রাখা হয়, যেখানে শিন নামের ওই অ্যাক্টরস এসেছিল। ওই ইয়ানকে দেখে খুব জেলাস ফিল করে, তাই ও নিজের জিনিস ইচ্ছে করে পানিতে ফেলে দেয়। সেটার দোষ ইয়ানের ওপর দেয় ওকে অপমান করার জন্য। তখনই ম্যাং এসে ওকে কোলে তুলে নিয়ে যায়। ইয়ান হাতে একটুখানি ব্যথা পেয়েছিল, কিন্তু ম্যাং তো ওর হাতে এতগুলো ব্যান্ডেজ করে দেয় আর এটা খুলতে নিষেধ করে। ব্যান্ডিসের কারণে ইয়ান নিজের চুল ওয়াশ করতে পারছিল না, তাই ম্যাং খুব সুন্দর করে ওর চুল ওয়াশ করে দেয়। এরপর ওর চুল ড্রাইও করে দেয়। ইয়ান অবাক হয়ে ম্যাংকে দেখছিল, এমনকি ম্যাং ওর ডায়লগ প্র্যাকটিস করতেও সাহায্য করে, যার ফলে দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। ম্যাং নার্ভাস হয়ে ওর মুখে টাওয়াল দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন লিন ইয়ানকে বলে আমার ম্যাংয়ের আচরণ দেখে মনে হয় সে তোমাকে পছন্দ করে। ইয়ান বলে না না, এমন কিছুই না। তারপরে ও শিওর হতে চাচ্ছিল ম্যাং ওকে পছন্দ করে কিনা, তাই ও ম্যাংকে মুভি দেখতে যাওয়ার কথা বলে। ম্যাং বিজি থাকার কারণে প্রথমে ওকে মানা করে দেয়, কিন্তু পরের দিন ম্যাং ওকে মুভি দেখতে যাওয়ার কথা বললে ইয়ান খুশি হয়ে হলে চলে যায়। এ সময় ম্যাং মিটিং এ থাকার কারণে ইয়ানের মেসেজ ও কল দেখে না। ইয়াও ওকে জিজ্ঞাসা করে ওরা কোন মুভি দেখবে। ইয়ান ওকে মুভির নাম বলে হলে ঢুকে যায়। একটু পর ইয়াও দেখতে পায় এটা তো হরর মুভি, তাই ও চিন্তায় পড়ে যায়। ইয়ানকে ফোন করে, কিন্তু হলের ভেতরে সিগন্যাল না থাকার কারণে ইয়ানের কাছে ফোন যাচ্ছিল না। তাই ইয়াও শিকে ফোন করে এ ব্যাপারে বলে আর তাড়াতাড়ি ওকে সিনেমা হলে যেতে বলে। অন্যদিকে ম্যাং মিটিং শেষে ইয়ানের মেসেজ দেখে তাড়াতাড়ি হলের দিকে যেতে থাকে, তবে ওর আগে শি সেখানে পৌঁছে যায় আর ইয়ানকে জড়িয়ে ধরে। তখন ইয়ান বলে আমি ঠিক আছি, আর আমি যখন বুঝতে পেরেছিলাম এটা হরর মুভি আমি বের হয়ে এসেছি। আর দূর থেকে ম্যাং ওদের একসাথে দেখে ওখান থেকে চলে যায়। এরপর শি ইয়ানকে বাসায় পৌঁছে দেয়। ইয়ান বাসায় ফিরে ম্যাংকে জিজ্ঞাসা করে তুমি মুভি দেখতে কেন এলে না। তখন ম্যাং ওকে মিথ্যে কথা বলে যে মিটিং এ থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। তখন ইয়ান বলে আমাদের চুক্তি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, কিন্তু ইয়ান এখানে থাকতে চাচ্ছিল, তবে ম্যাং চুক্তি শেষ করার কথা বলে। কথা শুনে ইয়ানের মন খারাপ হয়ে যায়। তখন ও ইয়াওকে বলে আমি মনে হয় ম্যাংকে পছন্দ করি। তখন ইয়াও ওকে বুঝিয়ে বলে তোমার ভবিষ্যৎ ছি, ও তোমাকে ঠিক করতে পারবে, তাই ম্যাংকে ভুলে যাও। ইয়ানও ওর কথা বুঝতে পারে আর ম্যাংকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন ইয়ানের শেষ দিন ছিল ম্যাংয়ের বাড়িতে, তাই এই দিনটা ও ম্যাংয়ের সাথে কাটাতে চায় আর ম্যাংও রাজি হয়ে যায়। ওরা দুজন একসাথে ঘুরতে বের হয়, ওরা একসাথে খুব মজা করে। অন্যদিকে ইয়াও ওর ছেলে জুয়ের সাথে স্কুলের ক্যাম্পিং এ যায়। জুর মন খারাপ ছিল কারণ সবার বাবা এখানে এসেছিল, কিন্তু ওর বাবা ছিল না। তখনই ওখানে জুন হিরোর মতো এন্ট্রি নেয়। জু ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। ক্যাম্পিং শেষে জু ওদের বাড়ি এগিয়ে দেয়। তখন ইয়াও
বলে, আমি শুধু জুয়ের বাবাকেই ভালোবাসি, তাই আমাদের কাছ থেকে দূরে থাকো। এটা শুনে জু কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আজ ম্যাং এর জন্মদিন ছিল। ইয়ান খুব সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয়। এতে ম্যাং অনেক খুশি হয়ে ধন্যবাদ দেয়। এরপর ইয়ান ম্যাংকে বিদায় দিয়ে চলে যায়, যেটাতে দুজনেই কষ্ট পাচ্ছিল। ইয়ান ইয়াও ইয়াওকে জড়িয়ে অনেক কান্না করে। অন্যদিকে ম্যাং বাড়ি ফিরে ইয়ানকে অনেক মিস করছিল। ম্যাং এর মন খারাপ দেখে জুন বলে, ইয়ান নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, ও হয়তো ভেবেছে তুমি ওকে পছন্দ করো না, এজন্যই ও চলে গেছে। তখন ম্যাং বলে, ও তো শিকে পছন্দ করে। তখন জু বলে, ইয়ান শির ফ্যান, এমন অনেক মেয়েই আছে, তো তোমার উচিত ইয়ানকে তাড়াতাড়ি প্রপোজ করা। পরের সিনে জুন ইয়ানের বন্ধু লিনকে ওদের প্ল্যানে যুক্ত করে নেয়। রাতের বেলায় লিন বাহানা করে ইয়ানকে বাইরে নিয়ে আসে আর ওদেরকে একা ছেড়ে ওরা দুজনে সাইডে চলে যায়। ম্যাং সাহস করে নিজের অনুভূতি প্রকাশ করে দেয়। সে ইয়ানের হাত ধরে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। তবে ইয়ান ওর হাতটা সরিয়ে বলে, সরি, আমি তোমাকে পছন্দ করতে পারবো না। ও নিজের অসুখের কথাটা ভাবছিল আর কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর ম্যাং এর মনটা তো ভেঙেই যায়। পরের দিন অফিসে ও অনেক রেগেছিল। দুজন এমপ্লয়কে ফ্লার্ট করতে দেখে ম্যাং জেলাস ফিল করে ওদের বকা দিতে থাকে। লোকটা ঘাবড়ে নিজের হাতে কফি ফেলে দেয়। এ দেখে ম্যাং বলে, ব্যথা হচ্ছে তাই না? তাই এসব ভালোবাসার চক্কর ছেড়ে দাও, আর তা না হলে এর থেকেও বেশি কষ্ট পাবে। অর্থাৎ ম্যাং এখন দেবদাস হয়ে গেছে। অন্যদিকে ইয়ান শির সাথে এক অনাথ আশ্রমে এসেছিল বাচ্চাদের উপহার দেওয়ার জন্য। সে প্রতি বছরই এখানে আসে। আজও ইয়ানকে নিয়ে এসেছে। ইয়ান ওর প্রশংসা করে। সে বলে, আসলে আমিও অনাথ। আমি যখন অনেক ছোট ছিলাম বাবা মা আমাকে অ্যাডপ্ট করেছিল, এরপর ম্যাং হয়েছে। তবে বাবা মা সবসময় আমাদের একই রকম ভালোবাসত। আমার বয়স যখন 10 তখন আমি জানতে পেরেছি যে আমাকে অ্যাডপ্ট করা হয়েছে। এসব শুনে ইয়ান অবাক হয়। এই কথাটা ও কখনো কাউকে বলেনি, এমনকি ম্যাংকেও জানায়নি। এ সময় জুন ইয়ানকে ফোন করে জানায় ম্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে ওরা তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। জুন কিছু বলার আগে কাউকে ওটিতে নিতে দেখে ইয়ান ওকে ম্যাং ভেবে কান্না করে বলে, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে মাফ করে দাও। আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করি, তাই দয়া করে হুশে চলে আসো। আর দূর থেকে এসব কিছু ম্যাং শুনতে পায়। আর ওকে এভাবে দেখে ম্যাং ওর কাছে গিয়ে ওকে কিস করে। আর এটা দেখে সে খুব কষ্ট পায়। ম্যাং আসলে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে। দুজন খুশি খুশি বাড়ি চলে আসে। রাতে ম্যাং ইয়ানকে বলে, ছোটবেলায় আমাকে একবার কিডন্যাপ করা হয়েছিল, আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে এসেছি। এসে শুনি বাবা আমাকে খুঁজতে গিয়ে নিজেই কোথায় যেন হারিয়ে গেছে। ওই সময় আমার সাথে 5 বছরের এক মেয়েও কিডন্যাপ হয়েছিল। তবে এরপর থেকে ওর ব্যাপারে আমি আর কিছুই জানতে পারিনি। পরের দিন সকালবেলায় ইয়ান ঘুম থেকে উঠে দেখে ম্যাং ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছেন। নতুন নতুন প্রেমে পড়ে ওরা একসাথে খুব খুশি ছিল আর দুজনে ছুটিয়ে প্রেম করতে থাকে।